নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি অমিতাভ। নানান স্বাদের গল্প ও কবিতা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার রকমারি ও অসংখ্য মণিমাণিক্যে পূর্ণ, কিন্তু আজকের এই ব্যস্ত সমাজ ব্যবস্থায় সেই সব রত্ন নেড়েচেড়ে দেখার সময় নেই আমাদের। তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এই সমস্ত সাহিত্যকর্মকে শ্রুতিগল্প বা অডিও স্টোরি হিসেবে আপনাদের কাছে পৌঁছে দিতে। তাহলে আপনারা ব্যস্ত জীবনের ফাঁকে ফাঁকে এর স্বাদ কিছুটা পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের গল্প বিখ্যাত লেখক বিনোদ ঘোষালের লেখা ছোট গল্প সবিতা ভাবি ও একটি ভিখিরি। গল্পটি অবশ্যই প্রাপ্তবয়স্কদের জন্যই লেখা। দয়া করে কানে হেডফোন ব্যবহার করবেন। আসুন এবারে গল্প শোনা যাক। সপ্তাহে 2 দিন ঘণ্টাখানেক বাংলা পড়িয়ে আসবি, পুরো 1000 টাকা। অরণ্যকে লোভটা এইভাবেই দেখিয়েছিল বিতান। দোষ, টাকা কি টিস্যু পেপার নাকি অত সস্তা? অবিশ্বাসের সুরে বলেছিল অরণ্য। ইয়েস ব্রো, তোর আমার কাছে 1000 টাকা ম্যাটার করলেও সকলের কাছে করে না। এই আমাদের পাড়াতেই কত ফ্যামিলি রয়েছে জানিস, যারা রোজ 1000 টাকার ব্রেকফাস্ট করে। তুই রাজি কিনা বল? রাজি না হওয়ার কোনো কারণ ছিল না। ক্লাস 3-তে পড়ে একটা ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চাকে সপ্তাহে 2 দিন সন্ধেবেলা বাংলা পড়িয়ে মাসে 1000 টাকা রোজগার অরণ্যর কাছে জাস্ট হাতে হাফ মন। টিউশন বাড়িটা বিতানদের পাড়ায়। অরণ্যর বাড়ি থেকে সাইকেলে মিনিট 15। বিকেলে ক্লাবে ক্যারাম পিটিয়ে সন্ধে 6:30 নাগাদ গিয়ে 7:30 পর্যন্ত, ম্যাক্সিমাম 8টা। কোনো ব্যাপারই না। প্লাস আমার ধারণা সন্ধ্যের টিফিনটাও তোর ওখানেই হয়ে যেতে পারে। বৌদি হেভি খাওয়ায়। না না, ওসব দরকার নেই, মাইনেটা টাইমে হাতে পেলেই হলো, বিতানকে বলেছিল অরণ্য। ওরে, তুই মাইনে নিয়ে ভাবছিস? কপাল ভালো থাকলে আরও কত কিছু যে পেয়ে যেতে পারিস জানিস না, বলে চোখ মেরেছিল বিতান। মানে মানে নিজে গেলেই বুঝতে পারবি। না বল, বলে মাঝ রাস্তায় সাইকেল চালানো থামিয়ে দিয়েছিল অরণ্য। উফ, তুই না মাইরি এমন একটা অক্ষয় কুমার মার্কা ফিগার নিয়ে আর কতদিন যে ছাগল হয়ে জীবন কাটাবি কে জানে। আরে বাবা, বৌদির হাজব্যান্ড জাহাজে চাকরি করে, মেরিন ইঞ্জিনিয়ার, টাকার কুমির। কম করে 1,02,000 টাকা বোধহয় মাসে স্যালারি পায়। সুতরাং তোর মাইনের অ্যামাউন্টটা যে ওদের কাছে স্রেফ টুথপেস্ট কেনার খরচা, সেটা বুঝেছিস নিশ্চয়ই। আর বাকিটুকু তোকে সবিতা ভেবেই বুঝিয়ে দেবে, বলে রহস্যপূর্ণ হেসেছিল বিতান। সবিতা ভাবি মানে সেই এক সময়ের মার্কেট কাঁপানো অ্যানিমেটেড পর্ন ক্যারেক্টার? হঠাৎ তার নাম কেন বলল? সেদিন বিতানের অমন হাসির কারণটা বুঝতে না পারলেও ঠিক 1 মাসের মাথায় ওই রকম একটা হাসি নিজেও হাসতে শিখে গেছিল অরণ্য। সুমিতা বৌদির মেয়ে মিলিকে পড়িয়ে আর নিজের বৌদির কাছে পড়ে যখন নিচের গ্রিলের গেটটা আটকানোর আগে দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা বৌদির দিকে শেষবারের মতো তাকাতো অরণ্য, তখন অবিকল ও নিজে বিতানের সেই হাসিটার মতোই হাসত, নিজে টের পেত। আজও বেরিয়ে রোজের মতো ওপরের দিকে তাকালো অরণ্য। সুমিতা স্লিভলেস নাইটি পরে ব্যালকনির রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অরণ্য পাল্টা হাসি দিল। তারপর ওই ফ্ল্যাটের মেন গেটের নিচে যে ভিখিরিটা থাকে তাকে 1 টাকার একটা কয়েন দিয়ে সাইকেলে চেপে পড়ল অরণ্য। শরীরটা ম্যাজম্যাজ করছে। হরির দোকানে একটু চা খেতে হবে। আজ বৌদি একেবারে পিষে মেরেছে। বেশ কিছুটা সাইকেল চালানোর পর হরির চায়ের দোকানে দাঁড়ালো অরণ্য। সাইকেল স্ট্যান্ড করে দোকানের ভেতর বেঞ্চে গিয়ে বসলো। অর্ডার দিতে হলো না। মিনিট কয়েক পরে 2 বিস্কুট
আর কাঁচের গ্লাসে একটা চা নামিয়ে দিয়ে গেল হরিদা। বিস্কুট ডুবিয়ে মুখে দিতেই ঠোঁট জ্বালা করে উঠল। শালা মেয়ে ছেলেটা কোনোদিন খুন করে ফেলবে ওকে। আর ইচ্ছা করে না সব। কবে যে মুক্তি পাবো কে জানে। ভাবতে ভাবতে বেশ কিছুটা ফ্ল্যাশব্যাকে ঢুকে গেল অরণ্য। বাহ, খুব মিষ্টি দেখায় তো তোমায়, বিতান বলেছিল অবশ্য। তবে আমার ধারণায় আসেনি তুমি এত সুন্দর দেখতে হবে। মধ্য 40-এর কোনো মহিলা যদি কোনো 24 বছরের ছেলেকে প্রথম দিনের পরিচয়েই এমন কথা বলে, তাহলে যেমনটা হওয়া উচিত ঠিক তেমনই হয়েছিল অরণ্য। বেজায় ঘাবড়ে গেছিল। বিতান বলে রেখেছিল, বৌদির ইয়ার্কিতে ভয় পাবি না, পাল্টা উত্তর দিবি, ওতে খুশি হবে। বিতানের এমন কথার মানে বোঝেনি অরণ্য। খুশি করারই বা কী আছে, কারণ বাচ্চাটাকে পড়াতে যাওয়ার 1.5 সপ্তাহের মধ্যেই টের পেয়েছিল অরণ্য। এই তুমি একবার এই ঘরে এসো তো। মিলি, তুই একটু পড়, স্যার একটু পরে আসছে বলে শটান ওকে বেডরুমে নিয়ে গেছিল সুমিতা। তারপরে ফিক করে হেসে বলেছিল, নাও এবার খাটের ওপর উঠে ওই ফ্যানটাকে একটু ঘুরিয়ে দাও তো স্কেল দিয়ে, কয়েকদিন ধরে ট্রাবল দিচ্ছে এটা। মেয়ের প্রাইভেট টিউটরকে দিয়ে কেউ হঠাৎ এমন কাজ করাতে পারে ধারণার বাইরে ছিল অরণ্য। তাও খাটের ওপর উঠে কাঠের স্কেল দিয়ে ফ্যানটাকে দুপাক ঘোরাতেই বনমন করে ঘুরতে শুরু করলো। খাট থেকে নামতেই বৌদির কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ, কি খাবে বলো? না না, কিছু না বলতে বলতেই চোখ চলে গিয়েছিল বৌদির ক্লিভেজে। বৌদির নাইটির বুকের দুটো বোতাম কখন যেন খুলে ফেলেছিল। খুব দুষ্টু ছেলে তো তুমি। দেখে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না, অথচ অন্যদিকে নজর। অরণ্য ঘেমে চান হয়ে যাচ্ছিল উত্তেজনায়। কিছু না বলে ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখনই ওর হাত চেপে ধরেছিল বৌদি। তারপর আচমকা ওর মুখটা নিজের বুকের মধ্যে গুঁজে দিয়ে বলেছিল, নাও, কত খাবেন খাও দেখি। মেয়েদের বুক এত নরম হয়? বুকের ভেতর মুখটা ঠেকা মাত্র মনে হয়েছিল অরণ্যর। তারপর আর কিছু ভাবেনি, ভাবার সুযোগও পায়নি। দরজা লক করে সেদিনই প্রায় আধ ঘন্টা ধরে দুজনের বিছানায় লড়াই। অরণ্য হাঁপিয়ে উঠেছিল এক এক সময়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল সুমিতার ভারী শরীরটার চাপে। কিন্তু কি আশ্চর্য এক গন্ধ ছিল ওই শরীরটায়। মেয়েদের শরীরের এত সুন্দর গন্ধ হয়? অরণ্য ক্লান্ত হয়ে যাওয়ার পর সুমিতা বলেছিল, তোমাকে ভালো করে ট্রেনিং দিলে তুমি ভালো প্লেয়ার হবে। 24 বছরের অরণ্য ভালোবাসা বোঝার আগেই শরীর বুঝে গেল সেদিন থেকে। অরণ্য আর কোনো উত্তর দেয়নি। খালি গায়ে বসে থাকা সুমিতা বৌদির আনত বুক দুটোর দিকে তাকাতে যেমন একটা কষ্ট হতে শুরু হয়েছিল। কিসের কষ্ট নিজেও বুঝতে পারছিল না। পেটের দুপাশে থাক থাক চর্বির ভাঁজ ভারী পাছার নির্লজ্জ শরীরটাকে দেখে মায়া লাগতে শুরু করতে নিজেই চমকে উঠেছিল অরণ্য। এ আবার কেমন অনুভূতি? খাট থেকে উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি নিজের পোশাক পরে নিয়েছিল। গা গুলোচ্ছিল, আর আসবে না ভেবে নিয়েছিল সেই মুহূর্তে। ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সুমিতা বৌদি জিজ্ঞেস করেছিল, এর পরদিন আসবে তো? বৌদির চোখ দুটোর দিকে তাকিয়েছিল অরণ্য। তৃপ্তি বা লোভ নয়, তার থেকেও অন্য একটা কিছু ছিল। একটা ভিখারির চোখ যেমন হয়, অবিকল সেই রকম ছ্যাঁত করে উঠে চড়ছিল বুক। কোনো উত্তর না দিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিল অরণ্য। গেটের ঠিক বাঁ পাশেই পাঁচিলের গায়ে প্লাস্টিক দিয়ে বানানো একটা ঝুপড়ি, তার ভেতর শুধুমাত্র একটা পুঁটলি আর বাইরে বসা বহুদিনের পুরনো ক্ষয়ে যাওয়া একটা বুড়ি। বুড়িটা পাঁচিলের গায়ে হেলান দিয়ে উবু হয়ে বসে অরণ্যর দিকে এক দৃষ্টে শুধু তাকিয়েছিল। সেই চোখ দুটোর ইচ্ছে বুঝতে পেরেছিল অরণ্য। মানিব্যাগ বার করে একটা 2 টাকার কয়েন বার করে বুড়ির হাতে দিতে দিতে ওপরে তাকিয়েছিল। সুমিতা ব্যালকনির রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে দেখছে ওকে। অরণ্য ভেবেছিল আর যাবে না। সারাক্ষণ ধরে একটা মেয়ে মানুষের গদগদে যৌবন ফুরিয়ে আসা শরীরের ছবি অরণ্যকে মেয়েদের ভালোবাসার অনুভূতি থেকে দূরে সরিয়ে নিচ্ছে বুঝতে পারছিল। কিন্তু তারপরেই মনে হতো এতটাও তো খারাপ নয়।
নিচে বসে থাকা ভিখিরিটার মতো নয়। সুতরাং প্রতি সপ্তাহে 2 দিন শরীরে প্রবেশ ও প্রস্থান। কন্ডমটা পর্যন্ত অরণ্যকে কিনতে হয় না। বৌদি প্রথম দিনই বেডরুমে খাট লাগোয়া টেবিলের ড্রয়ার টেনে অরণ্যকে বলেছিল, দেখো তোমার কোনো চয়েস আছে কিনা। অরণ্য সেই ড্রয়ারে উঁকি দিয়ে দেখেছিল থরে থরে নানা রঙের কন্ডমের প্যাকেট। অরণ্য কোনো উত্তর দেয়নি, হাঁ করে তাকিয়েছিল একটা মানুষের অসংখ্য শরীরের দিকে। বৌদি ওর অবস্থা বুঝে ফিক করে হেসে ফেলেছিল। থাক, খুব হয়েছে, নাও ছেলে মানুষ, ওই স্ট্রবেরি ফ্লেভারটা নাও, আই লাভ ইট। সব শেখাতে হবে আমায়। বৌদির মেয়েটার দিকে চোখ তুলে তাকাতে পারত না অরণ্য। যেটুকু সময় পড়ানোর জন্য ওর সামনে বসতো, মাথা নিচু করে থাকতো। অথচ ওইটুকু মেয়ে কত প্রস্তুত। 0.5 ঘন্টা 45 মিনিট পরে নিজেই জিজ্ঞেস করতো, স্যার মমের কাছে যাবে না? প্রথম দিন এমন প্রশ্ন শুনে শিউরে উঠেছিল অরণ্য। কি? শব্দটা তীক্ষ্ণভাবে বেরিয়ে এসেছিল মুখ থেকে। তুমি মমের রুমে ফ্যান রিপেয়ার করতে যাবে না? মম সেজ অনলি ইউ ক্যান রিপেয়ার দ্যাট পুয়ার ব্লাডি ফ্যান। মেয়েটার মুখের সেই কথাগুলো কাঁসার বাসন থেকে হাত থেকে মেঝেতে পড়ে যাওয়ার মতো শব্দ করে উঠেছিল। ইয়োর ফিজিক ইজ ফ্যাবুলাস, আই মাস্ট অ্যাপ্রিসিয়েট। ইয়েস, তোমার গার্লফ্রেন্ডের জন্য আই ফিল জেলাস। অরণ্যর খোলা চওড়া নরম লোমে ঢাকা বুকে মুখ ডলতে ডলতে বলতো সুমিতা, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। ও রিয়েলি? অরণ্যর উত্তরে অকারণ যেন খুশি হয়েছিল বৌদি। ও মাই গড, দেন ইউ আর ভার্জিন টিল উই মেট, হি হি হি। যেদিন ওই বাড়িটায় যাওয়ার থাকতো, সকাল থেকে ভীষণ অস্থির লাগতো অরণ্যর। সব কিছু ছেড়ে পালাতে ইচ্ছা করত। ওই লদলদে ভারী শরীরটা মনে পড়তো বারবার। চর্বিতে নাভি ঢাকা পড়ে যাওয়া পেট, মাংসের পুট ঠাসা ঢিলে ঠুস দুটো ঘুমোতে থাকা বুক, মাংসল থাই। হাত থেকে পালাতে চাইতো, কিন্তু তারপরেও অমোঘ এক টান ওকে টেনে নিয়ে যেত বাড়িটার দরজার কাছে, যার পাশে একটা ভিখিরি বুড়ি বসে বসে অরণ্যর দিকে তাকায় অসহ্যভাবে। আস্তে আস্তে অভ্যাস হতে শুরু করেছিল সব কিছু। বিতাংশু তো একদিন জিজ্ঞেস করেছিল, কিরে সবিতা ভাবির সঙ্গে বৌনি হয়েছে? হুম। ব্যাস, এবার যতদিন না স্ক্র্যাপ হচ্ছিস চালিয়ে যা, তবে বেশি লং রানের কথা ভাবিস না যেন লাত খাবি, বলে খিক করে হেসেছিল বিতান। মানে? মানে কিছু না, বুঝে যাবে বাবা। তবে তুই মনে হয় অনেকদিন টানবি। কথাগুলোর মানে পুরোটা বুঝতে পারেনি অরণ্য। তবে ওই বাড়ি থেকে বেরোনোর সময় সেই বুড়ি ভিখিরিটাকে নিয়মিত 1 টাকা 2 টাকার একটা কয়েন বাড়িয়ে দিয়ে ওপরে বৌদির দিকে একবার তাকিয়ে নেওয়াটা কেমন যেন একটা অভ্যাসের মতো হয়ে গেল। কয়েনটাকে দেওয়ার সময় অদ্ভুত একটা আরাম লাগতো অরণ্যর। বুড়িটার চোখ দুটো চিকচিক করতো নেওয়ার সময়। তুমি এই মাসটাই লাস্ট পড়াও অরণ্য, আর দরকার নাই। একেবারে সোজা সাপটা গলায় 1 মাস 4 পরে সুমিতা বৌদি বলে দিল কথাটা। অরণ্য তখন বৌদির মেয়েকে পড়াতে পড়াতে সবে ডিম টোস্টে প্রথম কামড় দিয়েছে। কিছু না বলে শুধু সুমিতার মুখের দিকে তাকিয়েছিল। এই উইকটা পড়িয়ে নাও, আর দরকার নেই। কেন সে প্রশ্নটা আর করতে পারেনি অরণ্য। তবে গত 2-3 সপ্তাহ ধরে বৌদির উৎসাহটা কমছিল সেটা বুঝতে পারছিল ও। প্রথম দিকে ওকে যেমন বিছানায় আঁচড়ে কামড়ে একাকার করত, পরের দিকে ঝিমোতে শুরু করেছিল। অনেকটাই যন্ত্রের অভ্যাসের মতন ঘটছিল ব্যাপারটা। তারপর লাস্ট উইকে বৌদি বলল, আজ ছেড়ে দাও, আমার শরীরটা ভালো নেই। ভালো লাগার বদলে ছ্যাঁত করে উঠেছিল অরণ্যের বুক। তবে কি ও ফুরিয়ে যাচ্ছে? পৌরুষ শেষ হয়ে আসছে ভোরবেলার হেরিকেনের মতো? ঠিক পরপর 2 দিন অরণ্যর সঙ্গে আর না শুয়ে 3য় দিনে সুমিতা কথাটা বলল, তুমি এই উইকটাই লাস্ট পড়াও অরণ্য। কথাটা শোনার পর ঘন্টাখানেক সময় কাটিয়ে বেরোনোর সময় হঠাৎ বৌদিকে শটান জিজ্ঞেস করে ফেলেছিল, কিছু হয়েছে? না, কি আবার হবে, আই ফিল টায়ার্ড। আমাকে আর একবার
একটু থেমে নিয়ে অরণ্য আবার বলেছিল, আমাকে আরেকবার চান্স দেবে? চান্স? কিসের চান্স? খুব যেন অবাক হয়ে বলেছিল বৌদি। তুমি জানো কিসের চান্স, প্লিজ একবার। ঠিক আছে, পরে দেখছি। নাও আই এম, প্লিজ, জাস্ট ওয়ান টাইম। জেদ চেপে গেছিল অরণ্যর। যেন সুমিতা বৌদিকে আরেকবারের জন্য বিছানায় না টানতে পারলে ওর জীবন পচা কাঁঠালের মতো তীব্র দুর্গন্ধময় হয়ে যাবে। সুমিতা ঠোঁটের কোণে খুব সামান্য তাচ্ছিল্যের হাসি হেসে বলেছিল, ঠিক আছে, এসো, বাট লাস্ট টাইম, ওকে? আর কিছু বলেনি অরণ্য। কোনো কথা আসেনি মুখে, শুধু অবাক হয়ে তাকিয়েছিল সুমিতা বৌদির মুখের দিকে। মাঝের দুটো দিন যেন সময় কাটতেই চাইছিল না। অসহ্য অসহ্য। বারবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে অরণ্য। খুঁটিয়ে দেখেছে নিজের নগ্ন শরীর। কোথাও কি খুঁত হয়ে গেল? তবে না, খুঁজে পায়নি। এই তো সাঁওতালদের ধনুকের ছিলার মতন নির্মেদ মসৃণ ত্বকের পুরুষ শরীর। তাহলে কেন বাতিল হয়ে গেল? যে নারী শরীরটার ওপর এতদিন ধরে মনে মনে বমি করত অরণ্য, সেই শালা বাতিল করে দিল আমাকে। আমাকে এত সাহস! বাতিলের সেই মুহূর্ত থেকে ঘেন্না করার শরীরটাই ম্যাজিকের মতো মহার্ঘ হয়ে উঠল অরণ্যর কাছে। কেন হলো নিজেও বুঝতে পারছিল না, কিন্তু ভীষণ তীব্র একটা জ্বালা, গনগনে কিছু একটা। আজ সন্ধেবেলা সাইকেল চালিয়ে সুমিতা বৌদির বাড়ির দিকে যেতে যেতে টের পাচ্ছিল নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে, টি শার্টের ভেতর ঘামে ভিজে উঠছে। যেভাবে হোক শালা ওই মেয়েটাকে চাই, চাই। কিভাবে নিজেকে এত সহজে পুরনো হয়ে যাব আমি? বাড়ির সামনে এসে গ্রিলের গেটটা খুলে সাইকেল ভেতরে ঢোকানোর সময় অরণ্য আর চোখে খেয়াল করলো সেই ভিখিরিটা ওকে জুলজুল করে দেখছে। চোখ দুটোর মধ্যে 2-1 টাকা পাওয়ার আশা। চোখ সরিয়ে নিয়ে সিঁড়ি দিয়ে সোজা দোতলায় উঠল। স্টাডি রুমে গিয়ে দেখলো বৌদির মেয়ে নেই। ও, তুমি এসে গেছো? না, আজ মিলি নেই, পাশের বাড়িতে ওর এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে গেছে। আচ্ছা, চা খাবে? না থাক, তাহলে ঘরে চলে এসো। আমার আবার আজ একটু তাড়া আছে, বেরোতে হবে, কিছু কেনাকাটার দরকার। মেয়ে ছেলেটা এমনভাবে ঘরে আসতে বলল যেন অরণ্য ওকে আদর করতে না, বাথরুমের কল সারাতে এসেছে। স্যার, আর আমি মাগি। পুষে রাখা শব্দটা নিঃশব্দে মুখ দিয়ে বেরিয়েই গেল শেষ পর্যন্ত। যন্ত্রের মতো বেডরুমে ঢুকলো অরণ্য। তারপর সুমিতার দেখা দেখি নিজেও পোশাকগুলো খুলে ফেললো ধীরে সুস্থে। শেষ মুহূর্তে হঠাৎ মনে হলো পালিয়ে যাই, কিন্তু এখন আর সেই উপায় নেই। কাল আমার হাজব্যান্ড আসছে, নেক্সট উইকে এই সময় আমরা সিঙ্গাপুরে। আদর চলাকালীন বলল সুমিতা। উত্তর দিল না অরণ্য। বৌদির ওপর শুয়ে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আজ পৌরুষ ভিজে নেতার মতো। অরণ্য চাইছিল মেয়েটাকে এমনভাবে পিষে ফেলতে যাতে ও কোকিয়ে ওঠে আবেগে, ভালো লাগায়, কিন্তু কিচ্ছু হচ্ছিল না। নিজের ওপরেই ঘেন্না হচ্ছিল অরণ্যর। বিশ্বাসঘাতক মনে হচ্ছিল নিজের 24 বছরের শরীরটাকে। বহুক্ষণের চেষ্টায় জাগলো, মিটলও এক সময়। তারপর বৌদির ওপর থেকে নামলো অরণ্য। এত পরিশ্রম আর ক্লান্তিবোধ ওর জীবনে হয়নি। গোটা গা চ্যাটচ্যাট করছে। বৌদির কাছ থেকে সরে যাওয়া মাত্র উঠে বসলো বৌদি, তোয়ালে দিয়ে নিজের গা মুছল। তারপর খুব ক্যাজুয়ালি বলল, আমি উঠে পড়ছি, তুমি টয়লেট গেলে চট করে ঘুরে এসো। টয়লেটের আয়নায় নিজের দিকে চোখ পড়তে পড়তে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল অরণ্য। ব্যবহৃত কন্ডমটা কোমরে ফেলে ফ্ল্যাশ করার সময় মনে হলো যেন ও নিজেই ওই অন্ধকার পাইপ বেয়ে নেমে গেল আরও অন্ধকারে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখল বৌদি ততক্ষণে নাইটি পরে চুল টুল আঁচের একদম ফিট। অরণ্যকে দেখে মৃদু হেসে বলল, ঠিক আছে তাহলে, এবার আমি রেডি হই। প্রশ্নটা সহজ, মানে তুমি এবার কাটো। ও, 1 মিনিট, বলে খাট থেকে উঠে গিয়ে আলমারি খুলে একটা 1000 টাকার নোট নিয়ে এসে অরণ্যর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফিজটা, আজই তো লাস্ট। টাকাটা নিল অরণ্য,
নিজেকে কেন্নর মতো মনে হচ্ছে। কিছু না বলে বেরিয়ে এলো। সাইকেলে চেপে চলেই যাচ্ছিল, হঠাৎ চোখ পড়ল বাড়ির সামনে সেই ভিখিরিটা বসে অনন্যার দিকে তাকিয়ে রয়েছে। মানিব্যাগ থেকে খুচরো বার করতে গিয়ে দেখলো, যা, একটাও খুচরো নেই, 5-10-এর নোটও নেই, শুধু দুটো 100 আর বৌদির দেওয়া 1000-এর নোটটা। কি করবে বুঝে পেল না অরণ্য। ভাবলো কিছু না দিয়েই চলে যায়, কিন্তু ভিখিরিটার চোখে চোখ পড়তেই কেমন যেন লাগলো। ব্যাগের আতিপাতি করে খুঁজেও একটা খুচরোও পেল না সে। আজই তো বাড়িতে শেষ দিন। উপরে তাকালো অরণ্য। রোজের মতো আজও সুমিতা বৌদি রেলিং থেকে ঝুঁকে দেখছে। চোখাচোখি হতেই বৌদি মুচকি হেসে জিজ্ঞেস করলো, কি হলো, খুচরো নেই নাকি? অরণ্য ঠোঁট উল্টে ইশারায় জানালো, না, নেই। ভিখিরিটা ওপরের দিকে তাকালো। দাঁড়াও, আমি দিচ্ছি বলে ব্যালকনি ছেড়ে ঘরে গেল বৌদি। আর সঙ্গে সঙ্গে অরণ্যর মনে হলো, খুচরো পয়সাটা কার দিকে ছুটবে বৌদি? কে লুকবে?